গুরুচণ্ডালী প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আপনাকে সাদর আমন্ত্রণ। আজকের পাঠের লেখক দেবর্ষী সারোগী। গল্প বইয়ের নাম বেড়াল ও সেতার ধ্বনি। এই বইটি থেকে বেড়াল ও সেতার ধ্বনি নামের গল্পটি পড়ছি অমিতাভ। কলিং বেলের আওয়াজ পেতে রমলা দরজা খুলে বেরিয়ে এসে লোহার গেটের কাছে এলো। আরে তুমি শুভদা, ভেতরে এসো। শুভাশিস তার স্নিগ্ধ নরম দৃষ্টি মেলে রমলার দিকে এক পলক তাকালো। রমলা চেয়ে থাকলো তার কপালের দিকে। শ্যাম বর্ণ উঁচু কপালে বিন্দু বিন্দু ঘাম। এরপর সে তাকালো তার চুলের দিকে এবং সঙ্গে সঙ্গে আজকেও তার সামনে ভেসে উঠল থোকা থোকা কালো আঙুরের রূপ। শুভাশিসের ঘন কালো কোঁকড়ানো চুলের দিকে প্রথম দিন তাকিয়ে সেই যে রমলা যূথবদ্ধ আঙুরের কথা ভেবেছিল, আজও সে ভাবনা তার মন থেকে মুছে যায়নি। সন্ধে হয়ে গেছে। ঘরের ভেতর তখন আরো দুজন, রমলার বাবা পরাশর আর দীপক। কলকাতার কাছাকাছি একটা কলেজের তরুণ অধ্যাপক সে। এরই সঙ্গে রমলার সামনের বছরে কোনো এক মাসে বিয়ে হবে। আর ভেতরে রান্নাঘরে রমলার মা। রমলার পেছনে পেছনে শুভাশিস ঘরে এসে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে লোডশেডিং। পরাশর ততক্ষণে শুভাশিসের মুখখানা দেখে ফেলেছিলেন। তিনি শুভাশিসকে সামনের চেয়ারে বসতে বললেন এবং রমলাকে বললেন হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে আসতে। কেমন আছেন আপনি? অনেকদিন পর এ পাড়া দিয়ে যাচ্ছিলাম একটু কাজে, তাই ভাবলাম একটু দেখা করে যাই। শুভাশিসের কথাগুলো অন্ধকার ঘরটায় এক ঝলক হাওয়ার মতো ভাসল। পরাশর প্রসন্ন মনে বললেন, সে তো ভালোই, তুমি তো আসোই না আজকাল। এবং এর পরেই তাঁর মাথাতেও শুভাশিসের সম্পর্কে একটা পুরনো ভাবনা এসে ঢুকল। তিনি আরেকবার ভাবলেন, ছেলেটা জেনে শুনে নিজেকে নষ্ট করল। পরীক্ষায় আগাগোড়া ভালো ফল করা ছেলে যে এভাবে নিজেকে নষ্ট করে দেয়, এসব তিনি উগ্র রাজনীতি করা কিছু ছেলের সম্পর্কেই শুনেছেন। কিন্তু শুভাশিস তো রাজনীতি করে না, একটা প্রকাশনা সংস্থায় অনুবাদকের কাজ করে। ইংরেজি কিছু বিখ্যাত গল্প উপন্যাস প্রবন্ধকে বাংলায় অনুবাদ করতে হয়। অনুবাদের হাত চমৎকার। পরাশর একটা দুটো বই পড়েছেনও। কিন্তু এটা তো কোনো স্থায়ী রোজগারের বন্দোবস্ত হলো না। এসব কাজ আজ আছে কাল নেই। তাছাড়া মাসে কতই বা রোজগার হয় শেষ পর্যন্ত? 700-800 টাকা, 1000 টাকা। অথচ চেষ্টা করলে শুভাশিস সহজেই কয়েক হাজারের একটা চাকরি জোগাড় করে নিতে পারত। বছর দেড়েক আগে সম্ভবত পরাশর নিজেও একবার শুভাশিসকে চাকরির কথা বলেছিলেন। আমার নজরে একটা ভালো পোস্ট আছে, তুমি যদি চাও, পরাশর সেদিন বলেছিলেন। শুভাশিসের চিবুকের কাছে সামান্য লম্বা দাড়ি, হাওয়ায় ফিন ফিন করে ওড়ে ওই দাড়ি। সে দাড়িতে আনমনা আঙুল বোলাতে বোলাতে বলেছিল, না, চাকরি ভালো লাগবে না আমার, এই বেশ আছি। তারপর গলায় সামান্য হাসি মিশিয়ে বলেছিল, ঘুরে টুরে বেড়াতে পারি ইচ্ছে মতো। শুভাশিসের কথা শুনে পরাশর আর আশ্চর্য হননি, বরং একটু আশ্বস্তই হয়েছিলেন। মনের মধ্যে যে একটা দুর্ভাবনা অনেক দিন ধরে বাসা বেঁধেছিল, সেটাকে যেন দূর করার একটা উপায় খুঁজে পেলেন। সেদিন রমলার মাকে বলেছিলেন, শুভাশিসের সঙ্গে রমলার বেশি মেলামেশাটা না করাই ভালো। এর উত্তরে রমলার মা পানের পিক ফেলে জানিয়েছিলেন যে ওই মেলামেশাটা নিছক মেলামেশাই, বন্ধুত্ব, এবং তাদের রমলাকে অত বোকা ভাবার কোনো কারণ নেই। পরাশরের ভালো লেগেছিল উত্তরটা। তিনি ঠোঁট টিপে রমলার মায়ের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হেসেছিলেন। রমলা হ্যারিকেন জ্বালিয়ে ঘরে ঢুকতেই দেখা গেল পরাশর আজও ঠোঁট টিপে তেমনি হাসছেন, আজকে শুভাশিসের দিকে তাকিয়ে। আসলে ছেলেটাকে এখনো স্নেহ করেন তিনি। এরকম অদ্ভুত প্রকৃতির ছেলে তিনি জীবনে দুটি দেখেননি। হ্যারিকেনের আলোয় দীপক স্পষ্ট হয়ে উঠতেই শুভাশিস একমুখ হেসে তাকে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। দীপক একটু হেসে জানালো সে ভালোই আছে, এবং তারপর প্রায় সঙ্গে সঙ্গে নিজের ক্ষুরোধার ঠোঁট জোড়াকে ছোট করে
স্বাভাবিক গাম্ভীর্য ফিরিয়ে আনলো মুখটায়। সেও এতক্ষণ সুভাষিস সম্পর্কে নিজের ভাবনায় ডুবেছিল। ভাবনায় হঠাৎ ছেদ পড়ল আলো আসার জন্য। সেও ফিরে গিয়েছিল বছর খানেক আগের দিনগুলোয়। সুভাষিসের সঙ্গে তখনই সম্ভবত তার প্রথম আলাপ হয়। একদিন রমলার সঙ্গে সে যখন এ ঘরটাতে বসে আড্ডা দিচ্ছিল, হঠাৎ সুভাষিস আসে। রমলা ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়। আলাপ হওয়ার ৫-৭ মিনিট পর থেকেই দীপকের বুকে জ্বালা হতে শুরু করে। রমলার সঙ্গে সুভাষিসের সহজ স্বাভাবিক সম্পর্কটাই তাকে সেদিন আরো বেশি ভাবিয়ে তুলেছিল। সে কি দেখছে? রমলাও তাহলে? মুখ গম্ভীর করে সেদিন রাতে বাড়ি পৌঁছে সে খাবার খাওয়ার চেয়ে রমলার সম্পর্কে ভাবাটাই বেশি দরকারি মনে করে খাবার না খেয়েই শুয়ে পড়েছিল। এমএ পরীক্ষার দিনগুলোর পর ওরকম দুশ্চিন্তার রাত তার কাটেনি। পরদিন রমলার সঙ্গে দেখা হতেই রমলা তার ফর্সা মুখটাকে আরো লাল দেখল। বিশেষ করে দীপকের নাকখানা সামান্য দুশ্চিন্তা কিংবা উত্তেজনাতেই একটু লাল হয়ে যায়। তারপর খিলখিল করে বালিকার মতো হেসে উঠে দীপকের নাকটাকে ধরে আরো লাল করে দিতে দিতে বলল, উফ, অথেলো তুমি একটা। এরপর সুভাষিস সম্পর্কে তাকে সবিস্তারে বুঝিয়েছিল যে ওর মতো খ্যাপাটে ছেলে আর হয় না। পুরনো আলাপের সূত্রে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, মা বাবা কিংবা আমার সঙ্গে একটু কথাবার্তা বলে। তারপর যেরকম হঠাৎ আসে তেমনি হঠাৎ চলে যায়। আবার হয়তো ২-৩ মাস কোনো দেখা নেই, কোনো খবর নেই। কি ভাবে রাত দিন, একা একা ঘুরে বেড়ায়, মাঝে মাঝে অদ্ভুত সব কথা বলে। পরে রমলার কথা একেবারে ঠিক মনে হয়েছিল দীপকের। কেননা এরপর শুভাশিসের সঙ্গে তারও কথাবার্তা হয়েছে মাঝে মাঝে। তখন সে লক্ষ্য করেছে যুক্তির বাঁধুনিটা একটু ঢিলেঢালা থাকে যে সমস্ত যুবকের, শুভাশিসও সেই গোত্রের। চারপাশের জীবনের নানান সমস্যা সম্পর্কে ওর বিশেষ আগ্রহ নেই। ওই সমস্যাগুলো যেন তার কাছে বিশেষ কোনো সমস্যা বলেই মনে হয় না। চিলের মতো সে নাকি মাঝে মাঝে একেবারে আকাশের ওপরে উঠে যায়। তারপর ওপর থেকে দৃষ্টি ছুঁড়ে নিচের পৃথিবীটার দিকে এক পলক তাকিয়ে সমস্ত মানুষের এত ব্যস্ততার রহস্যটুকু বুঝতে তার এতটুকু অসুবিধে হয় না। তার কষ্ট হয় অনেক কিছু দেখে, কিন্তু বুঝতে অসুবিধে হয় না। তার বুঝতে যা অসুবিধে হয় তা অন্য সমস্যা। সেসব যে কি তা সে বিশেষ ভেঙে বলতো না। একদিন অবশ্য দীপক খানিকটা আভাস পেয়েছিল ও ব্যাপারে। বাড়িতে পড়াশর একটা কাগজে মুড়ে কিছু সূর্যমুখী গাছের বীজ কিনে এনেছিলেন, গ্রামের বাড়িতে তার দাদার কাছে পাঠাবেন। সেদিন শুভাশিসও অনেকদিন পর রমলার কাছে এসেছিল। সূর্যমুখী গাছের ছোট ছোট বীজগুলো হাতের তালুতে নিয়ে অবাক হওয়া চোখে আস্তে আস্তে বলেছিল, আশ্চর্য, তাই না? এইটুকু সব বীজ, কিন্তু এর ভেতর থেকেই একসময় বিশাল সূর্যমুখী গাছ বেরিয়ে আসবে। এত বড় গাছটা যেন লুকিয়ে আছে ওই ছোট্ট বীজটির মধ্যে। হো হো করে হেসে উঠেছিল দীপক। সেদিন সে বুঝে নিয়েছিল জগতের কোন ব্যাপারগুলো শুভাশিস ঠিক বুঝতে পারে না। পরাশরও হেসে উঠেছিলেন শুভাশিসের কথা শুনে। ওদের ওরকম হাসিতে শুভাশিসের একটু সংকোচ লেগেছিল হয়তো। তারপর ওদের সঙ্গে নিজেও খানিকটা হেসে সে বলেছিল, সত্যি আমার কেমন অবাক লাগে এসব ভেবে। কথাটা বলেই সে একেবারে পাথরের মূর্তির মতো গম্ভীর হয়ে গিয়েছিল। ওর চোখ মুখ, চিবুক, চোয়াল হঠাৎ সব গম্ভীর। যেন একটু আগে সে মোটেই হাসেনি, হেসে ফেলার মতো কোনো কথা বলেনি। ওর এই গাম্ভীর্যটাই দীপককে মাঝে মাঝে মুশকিলে ফেলে দেয়। সে চাইলেও তখন আর ওকে নিয়ে মশকরা করতে পারে না। পরাশরকেও দেখা গিয়েছে শুভাশিসের গাম্ভীর্যকে সমীহ করতে। পরাশর শুভাশিসকে বললেন, তাড়া নেই তো তোমার? তাহলে বসো আজকে। অনেকদিন পর রমলা আজকে সেতার বাজিয়ে শোনাবে। তাই নাকি? শুভাশিস খুশি হয়ে উঠল। বলল, আমি অবশ্য ওর সেতার কোনোদিন শুনিনি, শুধু জানতাম যে সে সেতার শিখছে। বলে সে কোণের চেয়ারটায় বসে থাকা রমলার দিকে এক পলক তাকালো। রমলা হাসল। হ্যারিকেনের আবছা আলো পড়েছে রমলার চোখে মুখে।
লাল পেড়ে সাদা শাড়ি পরেছে সে, কপালে বিশাল টিপ। তোমার সেতার ভালো লাগে বুঝি? শুভাশিসের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল। শুভাশিস সামান্য হাসল, বলল, অবশ্যই ভালো লাগে। আমি বিশ্বাস করি না। রাত দিন যে ওরকম সিরিয়াস ভাবনায় ডুবে থাকে, তার কি আর গান বাজনা ভালো লাগবে? কথাগুলো বলে রমলা চোখে মুখে দুষ্টুমি ফুটিয়ে শুভাশিসের দিকে তাকালো। শুভাশিস সরলভাবে সামান্য হাসল শুধু, কিছু বলল না। হ্যারিকেনের আলোটা হাওয়ায় একটু একটু নড়ছে। কয়েক মুহূর্ত সবাই ওই আলোর প্রতি মনোযোগী হলো। রমলাও তাকালো। তারপর সে নিঃশব্দে ও গোপনে চোখ তুলে আবার শুভাশিসের দিকে দৃষ্টি রাখল। রমলার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে শুভাশিসের মুখের অর্ধেকটা দেখা যাচ্ছে। ওর শান্ত নরম চোখ দুটো হ্যারিকেনের শিখার প্রতি নিবদ্ধ। চুলের কয়েকটা গোছা কপালের উপর লুটোপুটি খাচ্ছে। হ্যারিকেনের আলো ওই চুলের বিভঙ্গে মৃদু মৃদু কাঁপছে। মাত্র কয়েক মুহূর্তের এই নীরবতা। তারপর পরাশরই প্রথম কথা বললেন। এখন কোন বই অনুবাদ করছো শুভ? কিছুই করছি না। অনেকদিন ওসব করিনি। অনেক তো হলো। এবার ভাবছি কিছুদিন চুপচাপ থাকবো। কিছু করব না। একটু হেসে আবার বলল, আগামী পরশু জঙ্গলে বেড়াতে যাচ্ছি। খুব যেতে ইচ্ছে করছে। কোথায়? দীপক প্রশ্ন করল। সে এতক্ষণ আজকের ইংরেজি দৈনিকটায় চোখ বোলাচ্ছিল, কিন্তু প্রশ্নটা করে সে উত্তরের জন্য শুভাশিসের মুখের দিকে তাকিয়ে থাকলো না, বরং সঙ্গে সঙ্গে আবার খবরের কাগজের পাতায় ফিরে গেল। ছোটনাগপুর অঞ্চলে। কেন, কলকাতা আর ভালো লাগছে না? পরাশর জিজ্ঞাসা করলেন। না, ঠিক তা না। কলকাতা ছেড়ে যাবই বা কোথায়? তবুও মাঝে মাঝে ওই সবারই যেমন একটু বাইরে যেতে ইচ্ছে করে, তেমনি আর কি। আপনার একটু বেশি ঘুরে বেড়াতে ইচ্ছে করে, তাই না? এ প্রশ্নটা দীপকের। এবার সে কাগজ থেকে পুরোপুরি মুখ তুলেছে। ঠিক। শুধু তাই নয়, একটু একা থাকতেও আপনার বেশি ভালো লাগে, তাই না? ঠিক ধরেছেন। একা থাকতে বেশ লাগে, শান্তি পাই। এখন যা বুঝতে পারছি না, অনেকদিন একা থাকতে থাকতে তা যেন বুঝে ফেলি, এবং এভাবেই একদিন ঈশ্বর টিশ্বরও বুঝে নিয়েছেন। আমি কি ঠিক বলছি? শুভাশিসের বুকটা আচমকা দুলে উঠল এ কথাটায়, এবং সঙ্গে সঙ্গে হ্যারিকেনের আলোটাও হঠাৎ নিভে গেল। তেল ছিল না হয়তো। হ্যারিকেন নিভে যাওয়ায় রমলাও সম্বিত ফিরে পেল। সে শুভাশিসের চুলে আলোর নৃত্য দেখতে দেখতে এতক্ষণ একেবারে আনমনা হয়েছিল। ওদের টুকরো টুকরো কথাবার্তা না শুনে সে বরং শুভাশিসকে নিয়ে এতক্ষণ সুন্দরী রাজকন্যাদের মতো ছলাকলায় মেতে উঠেছিল। সে অনেক আগের কথা। দীপককে তখন চেনে না রমলা। শুভাশিস প্রায়ই আসতো এ বাড়িতে। রমলা একাই তখন তাকে বেশি করে সঙ্গ দিত। বাবা থাকতেন অফিসে, মা রান্নাঘরে। পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করা এই ছেলেটিকে তখন সবাই খুব পছন্দ করে। শুভাশিসের মুখ থেকে তখনও পরাশর শোনেননি যে সে চাকরি বাকরি জীবনে করবে না। শুভাশিস ঘন্টার পর ঘন্টা কথা বলতো রমলার সঙ্গে। বলতো যে এত মন দিয়ে তার কথা আর কেউ কোনোদিন শোনেনি। রমলাকে সামনে বসিয়ে সে বলে যেত তার নানান অভিজ্ঞতার কথা, তার ভাবনা চিন্তার কথা, এবং তার গোপন গভীর সব দুঃখের কথা। রমলার যে সবসময় ভালো লাগতো তার ওসব কথা তা নয়। তার তখন ইচ্ছে করত শুভাশিসের কোলে মাথা রেখে সোফাটায় এলিয়ে পড়তে, তার কালো আঙুরের মতো এলোমেলো চুল নিয়ে খেলা করতে। একদিন কথা শুনতে শুনতে সে একেবারে বাঘিনীর মতো করে নিজের চোখ জোড়াকে শুভাশিসের চোখে স্থির করে রেখেছিল। শুভাশিসও কথা বলতে বলতে কেমন তাল হারিয়ে ফেলছিল ওর ওই রকম নিষ্পলক সম্মোহনী চাউনির জন্য। তারপর কথা থামিয়ে হঠাৎ বলে উঠল, তোমার চোখ দুটো বড় সুন্দর, রাজকন্যাদের মতো। এর পরের দিন শুভাশিস আসতেই রমলা একটা চোখকে ফুলের পাপড়ির মতো শুভাশিসের সামনে মেলে দিয়ে বলল, দেখো তো কি পড়েছে বাঁ চোখটায়, কড়কড় করছে, বার করে দাও না। চোখটায় আসলে কিছু পড়েনি, তবু শুভাশিস উদ্বিগ্ন হয়ে
পকেট থেকে তাড়াতাড়ি রুমাল বার করে রমলার চোখ অনেকক্ষণ মুছে দিতে দিতে সত্যি সত্যি কি একটা বার করে দিয়েছিল। রমলা একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছিল শুভাশিসের সামনে। তার বুক দুটো পায়রার বুকের মতো হাঁপাচ্ছিল, ওঠানামা করছিল। শুভাশিস সেসব লক্ষ্য করেছিল কিনা সেই জানে। সে শুধু রুমালটা পকেটে পুরতে পুরতে চেয়ারে ফিরে এসে রমলাকে উপদেশ দিয়েছিল, রমলা যেন চোখের ঠিকমতো যত্ন নেয় এবং পারলে রোজ দুবেলা যেন জলের ঝাপটা দেয়। অপমানে হতাশায় রমলা ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। তারপর যেদিন দেখা হয়েছিল শুভাশিসের সঙ্গে, সেদিন খুব অভিমানী গলায় বলেছিল, তুমি বোঝো না কিছু। সেদিন অবশ্য শুভাশিস বুঝেছিল। হাসতে হাসতে উত্তর দিয়েছিল, সত্যি বুঝিনি সেদিন। আমি ভাবলাম সত্যি সত্যি তোমার চোখে কিছু পড়েছে। পরাশরেরও ভালো লাগলো দীপকের আচমকা এ প্রশ্নটা। দীপক শুভাশিসকে জিজ্ঞেস করেছে সে ঈশ্বর টিশ্বরও জঙ্গলে বেড়াতে বেড়াতে বুঝে গেছে কিনা। আলোচনাটা এবার জমবে ভেবে তিনি খুশি হয়ে রমলার মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন, শুনছো, অন্য হ্যারিকেনটা পাঠাও এখানে, এটা নিভে গেছে, আর আরো 4 কাপ গরম চা। ঘরটায় নিশ্ছিদ্র অন্ধকার। অন্ধকার ভেদ করে পরাশরের গলা শোনা গেল, তুমি তো ঈশ্বর মানো শুভাশিস, তাই না? শুভাশিসের ইচ্ছে করছিল না এই মুহূর্তে এই বিষয় নিয়ে তর্ক বা আলোচনা করে। আজকাল কোনো বিষয় নিয়েই তার তেমন তর্ক আলোচনা ভালো লাগে না, শুধু ভাবতে ইচ্ছে করে। আগে রমলাকেই সে যা কিছু বলতো, এখন আর তাও হয় না, আশাই হয় না এ বাড়িতে আর। তাছাড়া কিছুদিনের মধ্যে রমলার তো বিয়ে হয়ে যাবে দীপকের সঙ্গে, তখন তো আর একেবারেই দেখা হবে না। তা হোক, রমলার তো বিয়ে হয়ে যাওয়া খুব দরকারও। প্রায় 27-28 বছর বয়স হলো রমলার। পরাশরেরও রিটায়ার করার সময় এসে গেছে। দীপক তো প্রতিষ্ঠিত ছেলে, রমলাকে খাইয়ে পরিয়ে ভালোই রাখবে। খুব সুখী হওয়া, এই জিনিসটা শুভাশিস কখনোই ভালো বুঝতে পারে না। সে শুধু ভাবে মানুষ হয়ে বাঁচবে পৃথিবীতে, আর আমরণ খুব সুখী হতে চাইবে, তা কি করে হয়? এবার অন্য একটা হ্যারিকেন নিয়ে ঢুকলেন রমলার মা। তারপর ট্রেতে করে নিয়ে এলেন 4 কাপ চা। প্রথম কাপটা দীপকের সামনে রাখলেন। জিজ্ঞেস করলেন, চায়ের সঙ্গে কিছু দেবো বাবা? দীপক ঘাড় নেড়ে না জানালো। এর পরের কাপটা রাখলেন পরাশরের সামনে এবং তার পরেরটা শুভাশিসের সামনে। শুভাশিসের দিকে তাকিয়ে একমুখ হাসলেন। বললেন, চাকরি বাকরি কিছু করবে না, এখনো তাই ভেবে রেখেছ? বেশ আছি মাসিমা। শুভাশিসও হেসে জানালো, তার ভালো লাগে এই মোটা সোটা স্নেহশীলা মহিলাকে। চায়ের কাপগুলো রেখে রমলার মা চলে যাচ্ছিলেন। পরাশর বলে উঠলেন, কোথায় যাচ্ছ, বসো, রমলার সেতার শুনবে না? দাঁড়াও, ওদিকটা একটু সামলে আসি। রমলার মা আবার ফিরে গেলেন রান্নাঘরে। হ্যারিকেনের আলো আসতেই দীপকের চোখ কোনায় বসা রমলার দিকে গেল। সে অনেকক্ষণ চুপচাপ। এমনিতেও অবশ্য রমলা বেশি কথা বলে না। এর মধ্যে সে শুধু আরেকবার চোখ তুলে শুভাশিসের দিকে তাকিয়ে নিল। অন্তত দীপকের তাই মনে হলো। দীপকের কানের লতিতে সামান্য উত্তাপ সঞ্চারিত। সে শুভাশিসের দিকে মুখ ঘুরিয়ে হেসে বলল, কি ব্যাপার, শুভাশিস বাবু যে আজ একেবারে চুপচাপ? আমরা ও ব্যাপারে একটু মূর্খ, তাই জানতে চাইছি, নাকি জঙ্গল থেকে ফিরে এসে বলবেন? পরাশরও এতক্ষণে ভুলে গিয়েছিলেন প্রসঙ্গটা। দীপকের কথায় তার আবার মনে পড়ল। শুভাশিসকে বললেন, তোমার শরীরটা কি আজ ভালো নেই? তাহলে থাক, ও আলোচনায় গিয়ে কাজ নেই। ওসব আলোচনায় শরীরে মনে রীতিমতো স্ট্রেন হয়। দীপক একটু শব্দ করে হেসে উঠল এ কথায়। পরাশর কিন্তু সরল মনেই বলেছিলেন, কিন্তু তার কথায় যে কোথাও হাসির খোরাক থাকতে পারে তিনি নিজেও ভাবেননি। দীপক হাসাতে তিনিও একটু হেসে উঠলেন। হাসল শুভাশিসও, নিঃশব্দ মৃদু হাসি। তার সামনে রাখা হ্যারিকেনের মাথার চাকতির পাশ দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কোথা থেকে উঠতে উঠতে এসে একটা ছোট রূপলি পাখনার মথ ওই চাকতির উপর বসতেই একেবারে স্থির হয়ে গেল। শুভাশিসের মাথার ভেতর আবার অদ্ভুত এক হাসির দোলা লাগলো। সে দীপকের দিকে তাকিয়ে সরাসরি বলল,
বুঝতে পেরেছি কিনা সেটাই তো আপনার প্রশ্ন, তাই না? এক্স্যাক্টলি! দীপক উৎসাহিত হয়ে বলল। না, পারিনি। শুধু এটুকু বুঝতে পেরেছি যে ওটা ঠিকমতো বুঝতে হলে চেতনাকে নিরন্তর শান দিয়ে যেতে হবে। একেবারে খুরের মতো। কিভাবে ওই শান দিতে হবে? কতদিন দিতে হবে? এই প্রশ্নটা পরাশরের। তিনি একেবারে শিশুর কৌতূহলে জিজ্ঞেস করলেন শুভাশিসকে। তার চোখে মুখেও সেরকম ব্যগ্রতা। শুভাশিস এবার শব্দ করে হেসে উঠল। সরাসরি এসব প্রশ্নের সম্মুখীন সে সাধারণত হয় না। তার অস্বস্তি লাগছিল। ভাবল এসব আলোচনায় এদের সঙ্গে বসতে হবে সেটা জানলে এখানে আজ আসতই না। পরাশর উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছেন। শুভাশিস হাসতে হাসতে বলল, কারোর কারোর ক্ষেত্রে এক্ষুনি হতে পারে, কারোর কারোর লাগতে পারে হাজার বছরেরও বেশি। নির্ভর করছে কে কতটা নিষ্ঠার সঙ্গে শান দিচ্ছে তার ওপর। দীপক এতক্ষণ মাথা নিচু করে খবরের কাগজের পাতায় চোখ রেখে বসেছিল। উত্তরটা শুনে তার ভেতর এমন তীব্র হাসির কাঁপুনি দেখা গেল যে সে একবার ভাবলো বাথরুমে উঠে যায়, কিন্তু তা না করে ওখানেই বসে রইল। হাসির চাপ সে সামলাতে পারল না। অদ্ভুত আওয়াজ বেরোতে লাগলো তার বুকের ভেতর দিয়ে, মৃদু হাসি শুভাশিসের ঠোঁটেও। ওদের হাসি থামল রমলার মা ঘরে ঢুকে পড়াতে। মুখে হাসি ফুটিয়ে তিনি বললেন, এত হাসাহাসির কি হচ্ছে? রমলা কখন সেতার বাজাবে? আমার সব কাজ হয়ে গেছে। রমলা উঠল। দেওয়ালের কোণে সেতারটা দাঁড় করানো ছিল। ওটা আস্তে আস্তে নিয়ে এসে শতরঞ্চি বিছিয়ে বসল। তবলা বাজাবেন পরাশর নিজে। হাসতে পেরে দীপকের বুকও কেমন হালকা নির্ভার লাগছিল। সবাই শান্ত, নিস্তব্ধ। সেতারের ছড়ে মৃদু মৃদু টুংটাং তান তুলতে তুলতে রমলা জিজ্ঞেস করল পরাশরকে, সে কোন রাগ বাজাবে। মালকোষী বাজা। পরাশর গম্ভীর মুখে জবাব দিলেন। ঘরটায় আস্তে আস্তে মালকোষের মূর্ছনা ছড়িয়ে পড়ল। অনির্বচনীয় এর স্বাদ, সুগভীর সৌন্দর্য এবং শান্তি। এই শান্তির অনুভবটাই শুভাশিসের মনে সবচেয়ে বেশি করে আসছিল। সেতারের প্রতিটি ধ্বনিতে যেন নড়ে নড়ে উঠছে বিশাল কোনো শ্বেত পাহাড়ের চূড়া। সেখান থেকে গুঁড়ি গুঁড়ি বরফ ভেসে আসছে এই ঘরটার ভেতর। তারপর একটু একটু করে সেই বরফ ঝরছে তার মস্তিষ্কের ক্লান্ত কোষগুলিতে। তবুও বেদনা কি নেই আর কোথাও এই মুহূর্তে? ওটা তো থাকবেই। মানুষ হয়েছি কিন্তু বেদনা থাকবে না? প্রাণ ধারণ করতে চাইছি কিন্তু ওটা ধারণ করার ব্যথাটা চাই না? হয় কখনো? বলো, হয় কখনো? বেদনা না থাকলে মালকোষ রাগিনীটা কি তৈরি হতো? রমলা বাজাতো সেতারে সেই রাগিনী। আমিও কি এমন তন্ময় হয়ে শুনতাম? সেতারের ধ্বনি সমস্ত ঘরটায় সম্মোহন বিস্তার করেছে। রমলা যে এত সুন্দর সেতার বাজাতে শিখেছে শুভাশিস জানতো না। অপরূপ বাজাচ্ছে সে। সবাই চুপচাপ, প্রায় দম বন্ধ করে শুনছে। দীপকের চোখ কাগজটার দিকে থাকলেও এই মুহূর্তে তার চোখে মুখেও যেন স্পষ্ট তৃপ্তি ও আনন্দ। শুভাশিসের চোখ হ্যারিকেনের শিখার দিকে গেল। ওটা এই মুহূর্তে আর নড়ছে না। ওটা যেন কারোর সুন্দর আয়ত চোখের মতো স্থির হয়ে গেছে। তেমনি স্থির, নিষ্পলক চেয়ে আছে। এ সময়ে হঠাৎ একটা কাণ্ড ঘটল। একটা বেড়াল কত্থুকে চুপি চুপি এসে ঘরটায় ঢুকে পড়ল। উজ্জ্বল সাদা লোমে সারা গা ভর্তি। জন্তুটা খানিকক্ষণ এদিক ওদিক তাকালো, একবার জ্বলন্ত হ্যারিকেনের ওই চোখের মতো শান্ত শিখাটার দিকে একটুখানি চেয়ে রইল, তারপর হঠাৎ ডেকে উঠল, ম্যাও। সবাই চমকিত। বেড়ালের ঢুকে পড়াটা কেউ দেখেনি। ওর ডাকে একটা অখণ্ড সৌন্দর্য যেন হঠাৎ ভেঙে দুটুকরো হয়ে গেল। শুভাশিস বিহ্বল। বেড়ালের ডাকটা তার ভেতর একটা তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। ওই ডাক শুনে তার মাথার ভেতর বিদ্যুৎ রেখার মতো একটা ভাবনা বয়ে গেল। সে হঠাৎ ভাবল, এরকম পরিবেশেও বেড়ালটা ডাকতে পারল। একটা ডাকেই বুঝিয়ে দিল যে তার কাছে ওই সেতারের ধ্বনি নেই, সৌন্দর্য নেই, মুগ্ধতা নেই। ও সবই নিরর্থক, মিথ্যে।
এরপর সে নিজেকেই জিজ্ঞেস করলো, সেতারের সৌন্দর্য বুঝতে ওই বেড়ালকেও কত হাজার বছর শান দিতে হবে? বেড়ালটা আরো কয়েকবার ওরকম ডাক ছেড়ে চলে গেল। সেতারে তখন দ্রুততম তরঙ্গ আছড়াচ্ছে, সমুদ্রের বিশাল ঢেউয়ের মতো। আছড়াতে আছড়াতেই যেন স্থিতি পেতে চাইছে। স্থিতি পেল এক সময়। রমলা সেতার থামালো। রাত হয়ে গেছে। শুভাশিস এবার যাবে বলে উঠে দাঁড়ালো। রমলা এবং পরাশর একটু হেসে তাকে সম্মতি জানালেন। তাদের ঘোর তখনও কাটেনি। রমলা কেমন করুণ দৃষ্টিতে আরেক পলক তাকালো শুভাশিসের দিকে। শুভাশিস বেরিয়ে যাবে ঘরটা থেকে। সেই মুহূর্তেই দীপকই হঠাৎ বলল, কি চললেন নাকি? তা কেমন লাগলো সেতার? শুভাশিস এক মুহূর্তের জন্য চুপ করে দীপকের দিকে তাকিয়ে রইল। তারপর হেসে ফেলল। হাসতে হাসতে বলল, চমৎকার। তবে ওই বেড়ালটা কেমন ডেকে উঠেছিল, সেটাই আশ্চর্যের, তাই না? ওরকম পরিবেশেও ওটা কেন ডাকছিল বলুন তো? রমলার সেতারের প্রসঙ্গে এরকম মন্তব্য শুনলে কার না রাগ হয়। অপমানে দীপকের মুখটাও লাল হয়ে উঠল। অনেক ভেবেও সে শুভাশিসের কথার অন্য কোনো অর্থ খুঁজে পেল না। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে ইচ্ছে হলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের পাঠের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।